আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছেন। গতকালকের ঘটনা, ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন দায়িত্বরত কর্মরত ডাক্তারের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তার একটু উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য। এই দৃশ্যটা দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। তার আগে আমরা বরং একটু ঘটনাটা দিকে যাই, যে ঘটনাটা আসলে কী হয়েছিল। ঘটনাটা ডিটেল না জানলে পর আলোচনাটা ঠিক বোঝা যাবে না। ঘটনাটা হলো 6 ডিসেম্বর সকালের দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উনি ময়মনসিংহে গিয়েছিলেন এমন একটা সেমিনারের প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য। যাওয়ার পথে উনি বেশ কয়েকটা হাসপাতাল পরিদর্শন করেন, ত্রিশালে করেছেন, তারপরে ময়মনসিংহ মেডিকেল কলেজ পড়েছে রাস্তায়, উনি সেখানেও পরিদর্শন করতে গিয়েছেন এবং ওখানে ক্যাজুয়ালিটিতে গিয়েছেন। ক্যাজুয়ালিটি মানে যেখানে ওই রোগীর মানে অনেকটা এটা আপনার জরুরি বিভাগ বলতে পারেন, মানুষ আহত হয়ে আসে, সেখানে উনি গিয়েছেন এবং ওখানে একটা ওটি আছে, একটা অপারেশন থিয়েটার আছে। উনি অপারেশন থিয়েটারে গিয়েছেন। অপারেশন থিয়েটারে যে দেখেন সেখানে ওটির টেবিল ছাড়াও রুমের মধ্যে আরও একটা টেবিল আছে। তো উনি যেই জিজ্ঞাসা করেছেন এই টেবিলটা এখানে কেন, এই টেবিলটার কী কাজ। তখন ওখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ছিলেন, ডাক্তার ধনদেব বর্মন ওনার নাম। তো এই বর্মন সাহেব নাম উনি এলাকায় খুব পরিচিত। তো বর্মন সাহেব বলেছেন এটা রাখা হয়েছে এখানে, এখানে মাঝে মাঝে ওই যখন কোনো রুগী আসে তার ওষুধ কেনার জন্য, প্রেসক্রিপশন লেখার জন্য ডাক্তার এখানে বসে এটা লেখেন। এটা নিয়েই বাকবিতণ্ডা, এবং এই বাকবিতণ্ডা এক পর্যায়ে চরম আকার ধারণ করে। ডিজি সাহেব উনি এই ধনদেব বর্মনকে বললেন, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তারপরে উনি বলে যায় ক্যামেরাম্যান তোমরা একটা ছবি তুলো, হ্যান করো তেন করো, এগুলো অনেক কিছু উনি বলেছেন। ধনদেব বর্মন সাহেব পদের দিক দিয়ে অনেক ছোট হলেও উনি কিন্তু আবার মানে আপনার বয়সের দিক দিয়েও একটু জুনিয়র। ওনারা যদ্দূর আমি শুনেছি একই সঙ্গে একই মেডিকেল কলেজে পড়তেন, রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন তারা উভয়ই, এবং সেখানে ধনদেব বর্মন ওনার চেয়েও কয়েক বছরের জুনিয়র ছিলেন। সিনিয়রের সঙ্গে উনি বেশ তর্ক করেছেন এবং এক পর্যায়ে ডিজি সাহেব বলেছেন যে তুমি যদি তোমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এভাবে কথা বলো তাহলে তুমি রোগীদের সঙ্গে কীভাবে কথা বলো। ধনদেব বর্মন জবাব দিয়েছেন, আমি রোগীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করি, কিন্তু যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার পড়ে না। মানে এই সবগুলো কথাই কিন্তু স্বাভাবিকভাবে অন্য সময় হলে কেউ বলতো না, কিন্তু উনি পদের দিক দিয়ে হয়তো এমনিতে 2-3 বছরের জুনিয়র, কিন্তু পদের দিক দিয়ে কিন্তু উনি অনেক ছোট। উনি ডিজি আর উনি মাত্র সহকারী অধ্যাপক। এখন আপনি বলবেন যে এত সিনিয়র লোক সহকারী অধ্যাপক হলো কেন। এটা হলো আরেক ট্র্যাজেডি। মানে মেডিকেলের বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের এইটা একটা বিশাল ট্র্যাজেডি, যে ট্র্যাজেডি নিয়ে কেউ কখনো কথা বলে না, আর বললেও খুব জোরে কিছু শোনা যায় না। এই ট্র্যাজেডি নিয়ে আমি একটু আপনাদেরকে বলতেছি। তো এরকম আলোচনার এক পর্যায়ে ডিজি সাহেব চলে আসলেন এবং এক পর্যায়ে কিন্তু ধনদেব অনেক ডিজির বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন যে আপনি ঢাকায় একটা সেমিনারে আমরা গিয়েছিলাম, আপনার 2 দিন আসার কথা ছিল, আপনি তো সেখানে আসেন নাই, একদিন আপনি আসেন নাই। তো এইগুলো বলার মাধ্যমে হয়তো ওনার ভুলগুলি উনি ধরিয়ে দিচ্ছিলেন যে আপনি যে আমার ভুল ধরতে বলেন নাই, ভাবখানে এরকম যে আপনি যে আমার ভুল ধরতে এসেছেন, আপনারও তো ভুল আছে। এগুলি এইভাবে আলোচনাটা কিন্তু তর্কাতর্কিটা চলেছে। তারপরে হাসপাতালের ডিরেক্টর এসেছেন, এসে ওনাদেরকে সরিয়ে নিয়েছেন, এগুলো করেছেন। এরপরে যেটা হলো যে পরের দিন জানা গেলো যে ধনদেব বর্মনকে বরখাস্ত করা হয়েছে। উনি করেছেন, ডিজি সাহেব পাওয়ারফুল লোক, আর পাওয়ারফুল লোকের মুখে মুখে আপনি তর্ক করবেন, আপনি তো বরখাস্ত করা হবেই, এটাই যে বাংলাদেশের নিয়ম। এখন প্রশ্ন হলো যে এখানে ধনদেব বর্মন কেন এমন আচরণটা করলেন, আর যে আচরণটা করলেন সেটা কি একেবারেই ভুল ছিল, নাকি সেটা শুদ্ধ ছিল, নাকি সেটা কিছুটা ভুল ছিল। এই আলোচনাগুলি কিন্তু জরুরি কেন সেটা আমি বলবো, পরে বলছি। বিষয়টা কিন্তু আসলে ধনদেব বর্মনের একার সমস্যা না, অথবা স্বাস্থ্যের ডিজিরও একার সমস্যা না। এখানে ব্যক্তিগত জেদাজেদি খুব একটা জরুরি নয়। একটা কথা মাথায় রাখতে হবে, মানুষ কিন্তু রোবট না। মানুষের কিন্তু আপনি ধরেন, আমি একটা উদাহরণ দেব, ধরেন আজকে আপনি অফিসে আসছেন, অফিসে আসার পর আসতে যে হয়তো আপনি দেখলেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে, ওই দুর্ঘটনার দৃশ্যটাকে আপনার মাথার মধ্যে থাকবে না, থাকবে কিন্তু, আর অন্য 10 দিনের মতো কিন্তু আপনি ওই দিন আচরণ করতে পারবেন না। অথবা ধরা যাক বাসায়
আপনার স্ত্রী সন্তানদের নিয়ে একটা ঝামেলা হয়েছে, হয়তো আপনার স্ত্রী মারাত্মক কোনো অসুস্থ অবস্থায় হঠাৎ করে পড়ে গেছেন, যখন আপনি ওই দিন অফিসে আসবেন, সেই দিন কি আপনি অন্য অন্য দিনের মতো স্বাভাবিক আচরণ করবেন? করবেন না। এবং এই যে অস্বাভাবিকতা, এই অস্বাভাবিকতাকে যদি অফিস রোবটের মতো করে বিচার করে, তাহলে কিন্তু অফিসে ভুল করবে, আপনার প্রতি একটা অবিচার হবে। মাথায় রাখতে হবে, এই লোকটা কখনো এরকম আচরণ করে না, হঠাৎ করে আজকে কেন করলো? আপনি যদি এটা বুঝতে চান, ওখানে যারা এই ধনদেব বর্মনকে চিনেন তারা সবাই বলবেন, ময়মনসিংহ, আমার নিজের বাড়ি ময়মনসিংহ, আমি এই ঘটনার পর ময়মনসিংহের একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তার ধনদেব বর্মনকে রকচটা টাইপের কোনো লোক? তারা সবাই বলেছেন উনি অত্যন্ত অমায়িক এবং ভদ্রলোক, কারোর সঙ্গে গলা উঁচু করেও নাকি কথা বলেন না। তো হঠাৎ করে এই নিরীহ প্রকৃতির ভদ্রলোক এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন কেন? ঠিক এই জায়গাটাতেই হলো আমাদের মূল দৃষ্টিটা দেওয়া দরকার। একটা মানুষ কখন ক্ষিপ্ত হয়ে যায়? ভাবুন একটা কথা, যখন থেকে হাসিনার পতন ঘটল, শেখ হাসিনার সরকারের পতন ঘটলো গত বছরের জুলাই অগাস্টে, সে সময় দেখেছেন নিশ্চয়ই একদম গৃহবধূ, ছোট ছোট শিশু, তারা পর্যন্ত কিন্তু রাস্তায় নেমে এসেছিল। কেন? কি এমন ঘটেছিল যে তারা রাস্তায় নামাটাকে অবধারিত এবং খুবই প্রয়োজনীয় মনে করেছিল? অথবা টোটাল সোসাইটিতে কি এমন অবস্থা তৈরি হয়েছিল যে তৈরি হওয়ার ফলে তারা না নেমে থাকতে পারেনি? ঠিক এখানেও একই রকম। আপনারা ধনদেব বর্মনের ইতিহাসটা একটু শুনেন, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। ধনদেব বর্মন MBBS পাস করার পর অনেকদিন চাকরি করেছেন। চাকরি করার পর এই ক্লিনিক্যাল সাবজেক্টের যে সর্বোচ্চ ডিগ্রি মানে MS ডিগ্রিটি উনি অর্জন করেছেন 2013 সালে, মানে আজকে থেকে 12 বছর আগে। এই 12 বছরে তিনি মাত্র একটা প্রমোশন পেয়েছেন, সেটা কি মেডিকেল অফিসার থেকে সহকারী অধ্যাপক হয়েছেন। ওনার চাকরি আছে মাত্র কয়েক মাস। তার মানে উনি একটা মাত্র প্রমোশন নেই, এই মেডিকেল সায়েন্সের ওনার সাবজেক্টের সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ ডিগ্রিটা নেওয়ার পরও উনি কিন্তু এত বছরও কিছুই হতে পারেননি। কেন হতে পারেননি? আসলে এটা কেবল মেডিকেল সেক্টরেই সম্ভব। আপনি ইউনিভার্সিটি দেখেন, 10 বছর 15 বছর বয়সে কিন্তু পটাপট প্রমোশন পেয়ে অনেক উপরে যাচ্ছে, প্রফেসর হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাচ্ছে। কিন্তু ওনার চাকরি, পুরো চাকরি জীবন শেষ, এখন উনি সহকারী অধ্যাপক হতে পেরেছেন মাত্র। ওনার মধ্যে একটা ক্ষোভ কাজ করেছে, একটা পুঞ্জীভূত ক্ষোভ, এত বছরের ক্ষোভ। এটা কিন্তু ওনার ক্ষোভ না। আমি আপনাকে বলি, মেডিকেল সেক্টরটা এমন যে একজন লোক MBBS পাস করার পর ওনার যে এন্ট্রি পয়েন্ট মেডিকেল অফিসার, সেখানেই সারা জীবন চাকরি করে যান, একটাও প্রমোশন পান না, নবম গ্রেডে বেতন পান। এমন ঘটনা কেবলমাত্র বাংলাদেশে এই স্বাস্থ্য খাতেই আছে, অন্য কোনো খাতে, ইঞ্জিনিয়ারিং খাতে অনেকটা এরকম আছে, আর কোনো খাতে নেই। অথচ ভাবেন তো একবার, আপনারা যখন স্কুলে পড়তেন, আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের ক্লাসের সবচেয়ে যে মেধাবী ছেলেটা, আমার মনে আছে, আমার সঙ্গে যে আমার বন্ধু যে ছিলেন, আমার সঙ্গে সহপাঠী ছিলেন SSCতে, যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিলেন, উনি কিন্তু ডাক্তার হয়েছিলেন। এর কাজে সবচেয়ে যে মেডিকেলে সবচেয়ে যে মেধাবী স্টুডেন্ট, সে কিন্তু ডাক্তার হয় অথবা ইঞ্জিনিয়ার হয়। হওয়ার পর তারা MBBS পাস করে মেডিকেল অফিসার হয়, সরকারি চাকরি নেয়, আর কিন্তু কোনো প্রমোশন পায় না। প্রমোশন পেতে হলে তাকে কোনো না কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকতে হয়। আমি অনেক মেডিকেল অফিসারকে দেখেছি। আমি একসময় স্বাস্থ্য নিয়ে কাজ করতাম, স্বাস্থ্য বিটের রিপোর্টার ছিলাম আমি দীর্ঘদিন। আমি দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরে কেরানিদের সামনে যে মেডিকেল অফিসাররা দাঁড়িয়ে থাকেন ছোট্ট একটা কাজের জন্য, তার দিকে কেরানিরা মাথা তুলেও তাকান না। ডাক্তারদের এইরকম অপমান দেখি আমি নিজে যখন মনে মনে বলেছিলাম যে ভাগ্যিস আমি ভালো ছাত্র হইনি, বলতে আমাকেও এখানে সে ডাক্তার হয়ে দাঁড়িয়ে থাকতে হতো। আমার কাছে মনে হয়েছিল ভাই। তো এই হলো মেডিকেল সায়েন্সের বাস্তবতা। সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা তারা এরকম এন্ট্রি পয়েন্ট থেকে রিটায়ারমেন্টে যায়, আর যারা নাকি মানে মাঝারি মানের, তারা সচিব হয়ে যান, প্রশাসন ক্যাডারে যান, পুলিশ হন। এবং এই জন্য আপনারা দেখবেন BCS পরীক্ষায় অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এখন প্রশাসনে আসার জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে প্রশাসনে আসার চেষ্টা করেন। কেন? আমাদের আজকে বর্তমানে যিনি বাংলাদেশের পুলিশের IGP আছেন, উনি কিন্তু পেশাগতভাবে ডাক্তার, উনি MBBS পাস করে পুলিশ হয়েছেন। এখন আর কেউ ডাক্তারি পাস করে ডাক্তার হতে চায় না। তো আপনি যদি সবচেয়ে মেধাবী স্টুডেন্টের জন্য এরকম একটা ভবিষ্যৎ ঠিক করে রাখেন,
এবং যখন ওনারা দেখতে দেখতে ওনার চাকরি বয়স শেষ আর 1 বছর পর রিটায়ারমেন্টে যাচ্ছেন, ওনার মধ্যে কী পরিমাণ ক্ষোভ থাকতে পারে ভাবুন একবার। হয়তো এই ভদ্রলোক স্বাস্থ্য অধিদপ্তরে বহুদিন ঘোরাঘুরি করেছেন, কোনো কাজ হয়নি। বর্মন সাহেবের মতো শান্ত লোক খেপে যায় কেন? সবাই কিন্তু ডিজি হতে পারে না। MBBS পাশ করে সব ডাক্তার ডিজি হতে পারেন না, কিন্তু অধিকাংশ ডাক্তারই বর্মন হয়ে যান। এটা কেন? এই অনিয়মটা এখানে চলতে থাকছে কেন? এটা চলতে দেওয়া হচ্ছে কেন? এই জায়গাটাতে আমি আশা করেছিলাম উনি কিছু কথা বলবেন। উনি আগামীতে বলেন আমি খুশি হব। আমি মেডিকেল সায়েন্সের লোক না, কিন্তু এই মেডিকেল ডাক্তারদের নিয়ে আমি অনেকদিন কাজ করেছি। ডাক্তার, ওষুধ কোম্পানি, এদের নিয়ে আমি কিছু কাজ করেছি। তো আমি এটা দেখেছি, এই যে ডাক্তারদের মধ্যে বিরাট একটা হতাশা কাজ করে এই ঘটনাটাকে কেন্দ্র করে। তাদের এন্ট্রি পয়েন্ট থেকে রিটায়ারমেন্টে যেতে হয়। তাহলে এখানে নিয়মটা হচ্ছে না কেন? অনেকে বলবেন যে যদি পদ না থাকে খালি কীভাবে হবে? তো পুলিশে কীভাবে হয়? আপনারা এখানে সুপার নিউমারি পদ ক্রিয়েট করেন না? পদ নয়, কিন্তু প্রমোশন দিয়ে দিচ্ছেন। যদি কখনো পদ না হলে আর কী করবে? তার তো প্রমোশন আটকে থাকবে না। তারা এত বছর চাকরি করেছে, সাফল্যের সঙ্গে করেছে, পদ কয়টা আছে না আছে তার উপর ডিপেন্ড করে না, তারা থেকে প্রমোশন দিয়েছে। তো এটা এখানে করেন না কেন? এই নিয়মটা একমাত্র আমার হয় ডাক্তারদের ক্ষেত্রেই নাই। আপনাদেরকে সুপার নিউমারি একটা প্রমোশন দিয়ে দিতে পারেন, যে ওরা তো এত বছর চাকরি হলো, তাই বলে একজন লোককে আপনি এন্ট্রি পয়েন্ট থেকে বিদায় করে দিবেন? তাও কি সমাজের সবচেয়ে মেধাবী লোকটাকে? এটা করেন বলেই ডাক্তাররা কিন্তু ওই যে অর্থের দিকে ঝুঁকে পড়ে, যে প্রমোশন তো পেলাম না, সম্মান তো পেলাম না, ঠিক আছে অর্থ কামাই করি। এগুলো কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড কিন্তু ভাই, কোনো কিছু বিচ্ছিন্ন না। এই সমাজের কাছে তাদের কি প্রত্যাশা ছিল? যখন দেখলো যে এই রাষ্ট্র, এই সরকার, এই বিধিনিষেধ তাকে উপরে উঠতে দিচ্ছে না, তখন সে কী করবে? তখন সে একদিকে মনোযোগী হয়। অথচ লোকটা মেধাবী, তার তো সোসাইটিকে আরও অনেক কিছু দেওয়ার ছিল। এই জায়গাগুলোকে টাচ করতে হবে। আমি ডিজি সাহেবের সম্পর্কে একটা কথা বলি। দেখেন, ওনার যে অধ্যত্ত উনি দেখিয়েছে, উনি তো একসময় সবসময় ডিজি ছিলেন না। ওনার দাড়ি পেকেছে, অনেক বয়স, মাথায় টুপি পরেন, দেখতে নুরানি টাইপের লোক। তো এই নুরানি ভদ্রলোক উনি তো সারা জীবনে ডিজি ছিলেন না। উনি কি দেখেন নাই? উনি প্রফেসর ছিলেন। উনি কি দেখেন? উনিও তো একজন সার্জন ছিলেন। উনি কি দেখেন নাই প্রশাসনের লোকজনদের কি দাপট, অন্যায় দাপট? তো সেই দাপট উনি কেন প্রয়োগ করতে যাচ্ছিলেন? ওনারই একজন সহকর্মী। ওনার তো বোঝা উচিত ছিল যে বর্মনকে তো আমি চিনি, তার তো এরকম করার কথা না, তাহলে কেন করছে? তার মধ্যে ক্ষোভ ছিল। যে কথা বর্মন বলেছিলেন, কিন্তু স্যার আমাকে সাসপেন্ড করেন, আমি আর চাকরি করতে চাই না। মানে কতটা হতাশ হয়ে গেলে একজন মানুষ এরকম বলতে থাকে। আমি এর মধ্যে দেখলাম আবার আরেকটা গ্রুপ মাঠে নেমেছে, তারা বলাবলি করার চেষ্টা করছে, ও তো হিন্দু, এই জন্য ওকে করা হচ্ছে, উনি তো জামাত করে। আরে ভাই, টুপি অথবা মাথার মধ্যে টুপি থাকলে এবং মুখে দাড়ি থাকলে জামাত হয়ে গেল? এত অতি সরলীকৃত সিদ্ধান্তে আসেন কেন আপনারা? আর যদি কেউ জামাত করেছে তার ব্যাপার, এটা তো রাজনৈতিক বিশ্বাসের ব্যাপার, এর সঙ্গে এটা মেলাচ্ছেন কেন? ওই যে হিন্দুই হতো, তাহলে গত আমলেও তো বর্মন সাহেব কোনো প্রমোশন পান নাই, সেটাকে আপনারা কী বলবেন? কাজে এভাবে বলবেন না। সব কিছুকে এত সরল করে আপনারা কিন্তু সমাধান করার চেষ্টা করেন না। মানুষের ভেতরটা বোঝার চেষ্টা করেন, ভাবার চেষ্টা করেন। একটা লোক অতি শান্ত সাদাসিধে একজন লোক কেন উত্তপ্ত কথা বলে, বোঝার চেষ্টা করেন। আর ডিজি সাহেব উনি যখন ছিলেন, উনি কি জানতেন না যে এরকম ওটিতে একটা চেয়ার টেবিল থাকে অনেকের সময়, তারা ওইখানে চট করে বলে এই ওষুধটা নিয়ে আসো, ওষুধকে তারা হাতের উপরে লিখবে? আর এর জন্য উত্তেজিত হওয়ার কী আছে? ওনার আমলে হাসপাতালগুলি কী অবস্থা উনি জানেন না? জানেন তো। কিন্তু সব কিছু কি উনি একদম ইংল্যান্ড আমেরিকার মতো পাবেন? আপনি ধমক দিবেনই বাকি এত লোকের সামনে। আপনি যাদের সামনে তাকে ধমক দিচ্ছেন, ওখানে তো তার অনেক জুনিয়র টুনিয়র ছিল না? তারও তো একটা আত্মসম্মান আছে। আপনি বড় হয়েছেন বলে তাই করবেন? আবার তাকে ছবি তুলতে বলেছেন, ছবি তুলে বলেছেন, কেন বলবেন? এটা তো আপনি বলার একটির মধ্যে পড়ে না। ছবি তুলতে হবে কেন? এটা তো এক ধরনের মাস্তানি হয়ে গেল। তো আমি আশা করব যে আমাদের সমাজের মানুষের মধ্যে এই যে হতাশা, এই যে নিজের পেশা নিয়ে হতাশা, নিজের শিক্ষা নিয়ে হতাশা, এটা যেন কমে যায়, এর ব্যবস্থা করেন। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমার পাশাপাশি আশা করব যিনি বড় দায়িত্বে থাকবেন তিনি যেন বিনয়ী হন, তিনি যেন মানুষকে মানুষ হিসেবে বিচার করতে শিখেন। আমরা কোনো এখানে ভিলেন খুঁজব না, আমরা এখানে কোনো হিরো খুঁজব না। অন্য সময় হলে কী হতো, ওরকম ডিজি যখন এসে মেডিকেল অফিসে বলতো
বুঝতেছে ডিজি ভুল করতেছে, তাও সে চুপ করে থাকতো, মাথা নিচু করে থাকতো, ইয়েস স্যার বলতো। কিন্তু এই বর্মন সাহেব কিন্তু প্রতিবাদ করেছেন। এই জন্য মেরুদণ্ডটা এটা আমি গুরুত্বপূর্ণ মনে করি। হয়তো বর্মন সাহেবের চাকরি বড় একটা ক্ষতি হয়ে যাবে, আমি জানি না কী হবে, হয়তো একটা বড় ক্ষতি হতেও পারে, কিন্তু উনি কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে আমার সামনে, আপনার সামনে যেই কথা বলুক না কেন, যদি উনি আপনাকে অপমান করে কথা বলে, যদি আপনার কাছে সে, আপনার প্রতি সে ভালো আচরণ না করে, তাহলে আপনার প্রতিবাদ করার অধিকার আছে। এটা যেমন ডিজির সামনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আছে, এটা সেরকম প্রাইম মিনিস্টারের সামনেও একটা কৃষকেরও আছে। আমরা এগুলো যেন ভুলে না যাই, এবং কেবল না ভোলা না, আমরা যেন প্র্যাকটিস করতে শিখি, এবং পরবর্তীতে একে একে এটা চলমান থাকবে। তো এটা হলো জাস্ট একটা ইন্ডিকেশন, যার অর্থ দাঁড়ায় যে ভারতে এই মুহূর্তে মানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, তিনি ভারতে আছেন, হয়তো বন্দী হিসাবে অথবা ভারত সরকারের হেফাজতে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে ভারতের একটা লেনাদেনা হচ্ছে, সমঝোতা হচ্ছে, এবং সেই সমঝোতার প্রেক্ষিতে যে ভারত বাংলাদেশ পারস্পরিক বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির অধীন বাংলাদেশের নিকট জনাব আসাদুজ্জামান খান কামালকে প্রত্যার্পণ করা হচ্ছে। এই ব্যাপারে তিনি খুবই আশাবাদী, এটাই ব্যক্ত করেছেন। তো জনাব শফিকের এই যে ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস, এটি এখন দেশের সমস্ত পত্রপত্রিকার লিড নিউজ, এবং আমরা যারা খবরের দুর্ভিক্ষের মধ্যে আছি, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে পেটের ভাত জোগাই বা মনের চাহিদা মেটাই অথবা ভিউ ব্যবসা করি, তারা মূলত জনাব শফিকুল আলম তার যে কোনো বক্তব্যকে, যে কোনো কথাকে আমরা মাথায় করে নাচি, এবং এটিকে আমরা বেদ বাক্য হিসেবে মনে করি যে তিনি যেটা বলেছেন এটি উত্তম, এটাই সঠিক, এটাই সত্য, এবং এটাই হবে। তাকে নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন বিদেশে আছেন, তারা নানা রকম নেতিবাচক কথা বলেন, তারপরে নানা রকম তার উপাধি আছে, এবং তাকে দু চোখে দেখতে পারে না। কিন্তু আমার কেন জানি এই ভদ্রলোককে ভীষণ রকম ভালো লাগে। এর কারণ হলো তিনি আসলেই ভদ্রলোক। এই গত 14 মাস আগে আপনি যদি তার হিস্ট্রি নেন, দেখবেন যে ব্যক্তিগত আচরণ, শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সব জায়গাতেই তার একটা ভদ্রতার ছোঁয়া আছে। তার চেহারার মধ্যে একটি মধ্যবিত্ত পরিবারের ছাপ আছে, এবং তার ছেলে মেয়েদের যে ছবি আমরা দেখেছি সেখানেও নম্রতা, ভদ্রতা, বিনয় এটি প্রকাশিত হয়ে পড়েছে। কিন্তু ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা মারাত্মক বিবর্তন আমরা দেখতে পেয়েছি। সেটি হলো তিনি সর্ব বিষয়ে বিশারদ হয়ে পড়েছেন এবং সর্বক্ষমতার অধিকারী হয়ে পড়েছেন। তিনি ফিজিক্স নিয়ে যেভাবে অনবদ্যভাবে কথা বলেন, কেমিস্ট্রিও তার নজরে বাদ যায় না। তিনি যেভাবে অঙ্ক নিয়ে কথা বলেন, জ্যামিতি নিয়ে তিনি রীতিমতো বিশ্ববিদ্যালয়ে থিসিস করার মতো অবস্থায় পৌঁছে গেছেন। ইতিহাসে তার পারঙ্গমতা অসাধারণ। আবার আইন বিজ্ঞান, যেটিকে বলা হয় জুরিসপ্রুডেন্স, সেখানেও তিনি কম যান না। আবার যদি আপনি ধর্মতত্ত্ব বলেন, থিওলজি, তিনি বাংলাদেশে যারা ধর্ম বিশারদ রয়েছেন মোরলের সবার মুরব্বী হিসাবেই আবির্ভূত হয়েছেন, এবং তার আচার আচরণে অনেকটা কিং মেকার হিসেবে একটা মানুষের যে একটা মানচিত্র থাকে, ওনাকে দেখলেই মনে হবে যে তিনি আসলে ক্ষমতাধর একজন কিং মেকার, রাজা বানানোর মেশিন, মন্ত্রী এমপি বানানোর মেশিন। এবং আমাদের এই বাংলায় এই মুহূর্তে তার চেয়ে আকর্ষণীয় পুরুষ, তার চেয়ে ক্ষমতাধর পুরুষ এবং তার চেয়ে প্রভাবশালী পুরুষ দ্বিতীয় জন নেই। ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, বিরক্তিতে হোক, প্রেম ও মুগ্ধতায় হোক, আপনাকে ঘুরে ফিরে
জনাব শফিকের কাছে যেতেই হবে। তিনি যেই মুহূর্তে ক্ষমতায় বসেছেন তিনি তার পদ ভুলে গিয়েছেন, তিনি তার বয়স ভুলে গিয়েছেন, তিনি স্থানকাল পাত্র নিয়ে অত মাথায় ঘামান না। তার যখন ইচ্ছা হয় তিনি এনসিপি নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেন। তিনি যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলেন, শেখ হাসিনাকে নিয়ে কথা বলেন, কিংবা কোনো দেশের রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার সঙ্গে যারা সহযোগী ছিলেন, তারা সেটা জনাব হাসানুল হক ইনু হন, কিংবা রাশেদ খান মেনন হন, কিংবা শেখ হাসিনা হন, এটা কোনো বিষয় নয়। তিনি তাদের সবাইকে অপরাধী হিসেবে ট্রিট করেন এবং তাদেরকে অনেকটা, যাকে বলা হয় ছোট ভাই, ছোট বোন, এরকমভাবে কথাবার্তা বলেন। যেমন হাসিনা, ইনু, কামাল, জামাল, রাম, শাম, রনি, ফনি, এরকম। কিন্তু আমরা যেমন একজন মানুষকে সে যত খারাপই হোক না কেন, তার পদ, মর্যাদা এবং তার বয়সকে সম্মান করে জনাব বলি, তিনি বলি, আপনি বলি, উনি বলি, এই বিষয়টির ঊর্ধ্বে উঠে গেছেন জনাব শফিক। এটাকে বলা হয় সিদ্ধি লাভ করা। তো মানুষ যখন সিদ্ধি লাভ করেন, অলৌকিকত্ব পান, ভবিষ্যৎ দেখতে পান এবং অনেক অজানা বিষয়গুলো তিনি জানতে পারেন, তখন দুনিয়ার সবাইকে তার মনে হয় যেন তার সন্তান। ভানুর একটা বিখ্যাত কৌতুক আমরা শুনেছিলাম ছোটকালে। সেটি হলো যে একজন এরকম লোক, তিনি সিদ্ধি লাভ করেছেন। তো সিদ্ধি লাভ করে তিনি সেই ধর্মগুরু হয়ে বসে আছেন। তার জন্মদাতা পিতা সেখানে গিয়েছেন এবং তিনি নাচিনার ভান করে সেই পিতার নাম ধরে বললেন, আরে কেমন আছিস তুই? পিতা তো ভীষণ অবাক। তো তিনি একটু রাগ হতে চাইলেন, কিন্তু সেই যে গুরু বাবা, সিদ্ধি বাবা, তিনি বললেন যে দেখো, আমি সিদ্ধি লাভ করেছি, এখন এই দুনিয়ার সবাই আমার সন্তানের মতো। কথাটা বললাম এই কারণে যে তিনি তার যে ফেসবুক স্ট্যাটাস, সেখানে এমনভাবে কথা বলেছেন যে কামালকে দিয়ে শুরু হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, দ্বন্দ্বিত আসাদুজ্জামান খান কামাল বা ইত্যাদি আরও অনেক কিছু বলা যেতে পারে। তিনি কেবলই কামালকে দিয়ে শুরু করেছেন। কামাল মিন্স একজন তার ছোট ভাই, তার অধীনস্থ, তার দয়া বা অনুগ্রহ ভাজন। তো এইরকম মানে তার আচরণে, কথাবার্তা এরকম একটা সিদ্ধি সিদ্ধি ভাব চলে এসেছে। তো এটা নিয়ে ভারতের পত্রপত্রিকাগুলো লিখছে, ইউটিউবে কন্টেন্ট তৈরি হচ্ছে, আওয়ামী লীগের লোকজন রীতিমতো রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু আবার ভয়ও পাচ্ছে। ভয় পাচ্ছে কারণে যে রাষ্ট্রের আসলে সাধারণত কোনো চরিত্র থাকে না। রাষ্ট্রের চরিত্র নির্ধারিত হয় রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের কর্মকাণ্ডের উপর। তো সেই ক্ষেত্রে একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের জন্য ভয়ে হোক, লোভে হোক, লালসায় হোক, প্রয়োজনে হোক, অনেক কিছু করতে পারে। আপনার অতীতে দেখেছেন, যুদ্ধ যখন হতো, যিনি বিজয়ী হতেন তিনি হেরেমে ঢুকে সঙ্গে সঙ্গে আগের বর্ষের স্ত্রী অথবা কন্যা তাদেরকে ক্যাপচার করে, বিয়ে শাদী হোক, ধর্ষণ হোক, একসাথে যাপিত জীবন হোক, তিনি তার সেই দৈহিক কামনা বাসনা মুহূর্তের মধ্যে চরিতার্থ করতে পারতেন। এটাকে অনেকে গনিমতের মাল বলেন, কিন্তু ইসলামের আবির্ভাব হওয়ার অনেক অনেক আগে কিংবা যে কোনো মানে রাজনীতিতে এটা একটা চিরাচরিত কমন ফেনোমেনা। তো এটা নির্ভর করে সেই যিনি বিজয়ী হলেন তার ইচ্ছার উপরে। আর পরাজিতের সমস্ত ধনসম্পদ, ময়ূর সিংহাসন, কোহিনূর পাথর, সব কিছু বিজয়ীর হয়ে যায়। আমরা এটা ইতিহাস জানি। 2 নম্বর হলো যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সম্পর্ক স্থাপনের জন্য বা সম্পর্ক যাতে তৈরি হয় এজন্য অনেক কিছু বিনিময় হতো। দেখা যেত নিজের কন্যাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দেওয়া হতো, হেরেমে পাঠিয়ে দেওয়া হতো বাদশার মনোরঞ্জনের জন্য, অথবা
একেবারে যে শত্রু, যুদ্ধক্ষেত্রের শত্রু, সেই শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপনের জন্য নিজের কন্যাকে শত্রুর যে বাদশা তার সঙ্গে বিয়ে দেওয়া হতো, অথবা সেই বাদশার সন্তানের সঙ্গে বিয়ে দেওয়া হতো। এই ইচ্ছে ম্যারেজ ডিপ্লোম্যাসি। বললাম এই কারণে যে রাষ্ট্র তার প্রয়োজনে যে কোনো সময় তার চরিত্র পাল্টাতে পারে। তো ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এই মুহূর্তে রয়েছে, ভারত যদি মনে করে যে এখন আসলে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটি করতে হবে এবং ইউনূস সাহেবের সঙ্গেই করতে হবে এবং জনাব শফিক সাহেবের সঙ্গেই করতে হবে, তাহলে কামাল জামাল যেভাবে জনাব শফিক বলছেন, একইভাবে যে কোনো লোককে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে। এটা কোনো বিষয় নয়। এই বাংলাদেশ থেকে তো আমরাও অনেক বন্দীকে, যাদেরকে বাংলাদেশ একটা সময় প্রশ্রয় দিয়েছিল, সেই উলফাদেরকে প্রশ্রয় দিয়েছিল, পরের বড়ুয়াকে প্রশ্রয় দিয়েছিল, আবার তাকে আমরা ভারতের কথা মতো বন্দী করে রেখেছি, আবার তাকে ভারতের অনুরোধে আমরা তাদের নিকট প্রত্যর্পণ করেছি। আমরা যদি এই কাজ করতে পারি, ভারত কেন পারবে না? কেন পারবে না বলেন? এবং এটা হতে পারে, রাজনীতিতে শেষ বলে কথা নেই। সাম্প্রতিক সময়ে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে জনাব খলিলুর রহমান, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, উভয় পক্ষ মুখে কুলু পেটেছে। আমরা নানা রকম প্রেডিকশন করছি, নানা রকম কথাবার্তা বলছি নিজেদের মতো করে। সরকারের প্রচার যন্ত্র, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রচার যন্ত্র দুর্বল হওয়ার কারণে এই বৈঠক নিয়ে তারা কোনো বক্তব্য দিচ্ছেন না। কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন, তারা বলার চেষ্টা করছেন জনাব খলিলকে ডেকে নেওয়া হয়েছিল ধমক দেওয়ার জন্য, এটা বলার জন্য, ওটা বলার জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু ওখানে যদি নাটকীয় কিছু ঘটে থাকে, তাহলে আমি অবিশ্বাস করতে পারবো না এটা হয়। আবার সেই বৈঠকের সঙ্গে আমেরিকার সম্পৃক্তি, অর্থাৎ সেখানে মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন এবং তার পরবর্তীতে আবার কাতারে একটা দীর্ঘমেয়াদী বৈঠক হয়েছে জনাব খলিলুর রহমান সাহেবের সঙ্গে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে। এবং আপনি জানেন যে কাতার এমন একটা দেশ যেখানে বহু কিছুর কূটনৈতিক সমাধান হয়েছে। সেখানে খলিল সাহেবের যে বৈঠক, সেই বৈঠকের পরপরই যখন জনাব শফিক এই স্ট্যাটাস দিলেন, ইট মিনস এটি কোনো ছেলে খেলার বিষয় হতে পারে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন যে কে পারসন, তার প্রধান ব্যক্তি, এবং তার সব বিষয়ই যিনি খোঁজ খবর রাখেন, বলেন, এবং তার স্পষ্টতই সরকারে একটা বিরাট কর্তৃত্ব রয়েছে। কাজী তার যে এই বক্তব্য জনাব আসাদুজ্জামান খান কামালকে নিয়ে, এটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর এটি যে আওয়ামী লীগের লোকজনের মধ্যে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে, যথেষ্ট ভয় তৈরি করেছে, এতে তাদের যে প্রতিক্রিয়া, এটা দেখলেই বোঝা যায়। এবং তারা যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন যে এটা হবে না, ভারত এটা করতে পারে না, ভারত এটা করবে না, কংগ্রেস, বিজেপি, মমতা ব্যানার্জি, তারা সবাই, সিপিএম, ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তো তারা সবাই শেখ হাসিনাকে রাখার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন, আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন। এই ধরনের কথা প্রচার করে তারা এক ধরনের সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন। কিন্তু রাজনীতিতে তো আমি বললাম যেখানে শেষ বলে কোনো কথা নেই। যদি তাই হয়, তাহলে সঙ্গত কারণেই দেখবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ, কিংবা কলকাতাতে, ত্রিপুরাতে, দিল্লিতে, যেখানে আওয়ামী লীগের আছেন এখন রাজার হালে, তাদের সকলের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে যাবে। আর সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে পড়বেন জনাব ওবায়দুল কাদের। তার হার্টের অবস্থা এমনিতেই ভালো নন। অনেক আগের থেকে তিনি বেশ কয়েকবার চিকিৎসা নিয়েছিলেন, একেবারে মৃত্যুর দরজা থেকে তিনি ফিরে এসেছেন। সিঙ্গাপুরে তার যে অবস্থা হয়েছিল, ফলে সত্যিই যদি জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেবকে বাংলাদেশে পাঠানো হয়, এবং তাকে যেদিনই পাঠানো হবে দেখা যাবে খুব দ্রুত যদি তার ফাঁসির রায়টি কার্যকর করা হয়, যেভাবে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, যেভাবে মীর কাসিম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে, তো এই ফাঁসিগুলো আওয়ামী লীগ যেভাবে দিয়েছে, বা এই বিচার যেভাবে আওয়ামী লীগ করেছে, দীর্ঘসূত্রিতার আশ্রয় নিয়েছে, সেখানে বর্তমান যে বিচার, এটা আওয়ামী লীগের বিচারের চাইতে 100 ভাগ না, 1000 ভাগ নয়, 1 লক্ষ গুণ ট্রান্সপারেন্ট। বিকজ এখানে যা কিছু বক্তব্য হচ্ছে সবই মিডিয়াতে দেখানো হচ্ছে।
বলতে পারেন মিডিয়া ট্রায়াল, এটা খুব দ্রুত গতিতে হচ্ছে, এত দ্রুত গতিতে হচ্ছে যেটা কল্পনাই করা যায় না। আর এই বিচারকে সমালোচনা করার মতো এই মুহূর্তে বাংলাদেশে কোনো শক্তি নাই, আন্তর্জাতিক অঙ্গনেও কোনো শক্তি নাই। জামাতের বিরুদ্ধে যখন বিচার করা হচ্ছিল তখন আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে বহু রাষ্ট্র, পাকিস্তান, আমেরিকা, তুরস্ক থেকে শুরু করে আরও অনেক রাষ্ট্র সরাসরি এই বিষয়ে নাক গলিয়েছে। কিন্তু এখন যে আইসিটি বিচার হচ্ছে, এই ব্যাপারে কোনো রাষ্ট্র সরাসরি নাক গলাচ্ছে না। 2-4টে এনজিও, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তারা বক্তব্য দিচ্ছে মিনমিন করে। তো কাজেই এই যে আমরা যতই এই আইসিটি, বর্তমান আইসিটি, সেটাকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছি, মনে হচ্ছে যে আগ্নেয়গিরির উপরে শুয়ে আপনি দ্বিধা আসছে, চোখ বুজে ঘুমাচ্ছেন যে কখনো এখান থেকে অগ্নুৎপাত হবে না। কিন্তু ইতিমধ্যে মৃত্যুদণ্ড কিন্তু হয়ে গেছে। কাজেই কল্যাণে আমার তো মনে হচ্ছে খালেদা জিয়া রোগশয্যায় থাকবার পর যখন তারেক রহমান ফিরতে পারলেন না, তখন এই বিষয়টা একদম স্পষ্ট হয়ে উঠলো যে আসলে নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামী একা, তারা বলছে মাতৃভূমির কল্যাণে, তারা মানে ফাঁকা মাঠেই এক রকমের গোল তার মানে জামায়াতে ইসলামী দিতে পারছে এবার। আমার কাছে তা মনে হয় না। মানে এগুলো হচ্ছে কষ্টকল্পিত কল্পনা আর কি। মানে যদি এখন পাল্টা স্লোগান ওঠে যে নৌকা আছে দিল্লিতে, ধানের শীষ লন্ডনে, আর জামাতের হৃদয়ে পড়ে আছে পাকিস্তান, কথাটা কিন্তু তাই দাঁড়ায়। এবং যত দিন যাচ্ছে এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে উগ্রভাবে তাদের লোকজন আমাদের মেইন স্ট্রিম মিডিয়ায়, জনসভা এবং বিভিন্ন জায়গায় কন্টিনিউয়াসলি মুক্তিযুদ্ধকে অবদমিত করা, অপমানিত করা, মুক্তিযুদ্ধের আমাদের যে ন্যাশনাল হিরো তাদেরকে অপমান করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এতে তাদের মুখোশটা খুলে পড়েছে। যে মুখোশটা তারা 5ই আগস্টের পরে পড়েছিল, ডাক্তার শফিক খুবই ভদ্র নম্রভাবে শুরু করেছিলেন, এবং সেই জায়গায় তারা আর এখন নাই। এখন তারা সূর্যকে থামিয়ে দিতে চাচ্ছে। তারা তাদের কথায় ওসি সাহেবকে সকালবেলা এসে প্রটোকল দিয়ে জামাতের প্রার্থীর পিছনে পিছনে ঘুরতে হবে এই দাবি তুলছে, এবং বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধকে এবং বাংলার যত আবহমান সাংস্কৃতিক ঘটনাগুলো আছে প্রত্যেকটাকে তারা ছোট বড় প্রত্যেকে মিলে, মানে একেবারে যদি আপনি ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক থেকে শুরু করে শিবিরের একেবারে শীর্ষস্থানীয় নেতা যারা আছে তাদেরকে দেখেন, তারা প্রত্যেকেই হামলা করছে। এই হামলার জবাব তারা পাওয়া শুরু করবে। কিভাবে পাওয়া শুরু করবে আপনি খেয়াল করেছেন কিনা না, 8 দলীয় জোট জামাতে ইসলামের নেতৃত্বে যেটা আছে, তাদের যে গতকালকে বা গত পরশু দিনের যে জনসভাটা সিলেটে হয়েছে, আলিয়া মাদ্রাসা মাঠের অর্ধেকও তারা ভরতে পারে নাই। এতে বোঝা যাচ্ছে আপনি খালি মাঠে যতই নর্তন কুর্দন করুন না কেন, গোল দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সেই জায়গাটা তারা এখন অনেকখানি পিছিয়ে আছে। আরিফ জেফটিক, আপনি সিলেটের মানুষ, কাজে আপনার কাছে নিশ্চয়ই ঠিক খবর এসেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো যেই উত্তরটা দিলেন, একটা বিরাট অংশের মানুষ একে আবেগের উত্তর বলবেন, এবং আমরা 2024-এর আগস্ট থেকেই জানি যে এই আলাপটা আছে যে এই যে মুক্তিযুদ্ধ দিয়ে আর বাংলাদেশের ভবিষ্যৎ, তারপরে বাংলাদেশের রাজনীতি, এগুলো নির্ধারণ করা যাবে না। বরং জামায়াতে ইসলামী যেগুলো বলছে যে একটা দুর্নীতি মুক্ত দেশ তারা গঠন করবে, তারা একটা এমন বাংলাদেশ গঠন করবে যেটা নৌকার শাসনামলে কিংবা ধানের শীষের শাসনামলে দেখা যায় নাই, কারণ নৌকা ধানের শীষ একই সাপে কি, মানে দুই সাপের একই বিষ। হ্যাঁ, তো মানে একেও দেখেছেন, ওকেও দেখেছেন, এবার জামায়াতে ইসলামীকে দেখেন। ভোটের মাঠের হিসাবটা, এবং আপনি যে 8 দলের কথা বললেন, তারা বলছে যে এটা হচ্ছে গিয়ে সকল ইসলামী দলের ভোট এক বাক্সে আনা, এবং অভূতপূর্ব ঐক্য ঘটেছে। চরমোনাই পীরের দলের সঙ্গে জামায়াতে ইসলামীর ঐক্য, হেফাজতের সঙ্গে ঐক্য এক অংশের সঙ্গে, যেগুলো ভাবাও যেত না। এই দাবিগুলো, এই চাওয়াগুলো তো ভোটারদের মধ্যে আছে। এই চাওয়াগুলো ভোটারদের মধ্যে চিরন্তন। মুশকিলটা হচ্ছে কি, ভোটাররা আস্থাশীল লোক পায় না। মানে এখন বিএনপির যাদেরকে ভোট দিবেন বা আওয়ামী লীগের যাদেরকে ভোট দিবেন, আপনি জেনে শুনেই দিবেন যে তাদের অধিকাংশই হচ্ছে দুর্নীতিবাজ, এরা হচ্ছে চোর, এরা ব্যাংক লুট করবে, এরা আপনার আমার মানবাধিকার বলুন বা বেসিক যে হিউম্যান রাইটস আছে সেটাকে পদদলিত করবে। জেনে শুনে কিন্তু বাঙালি বছরের পর বছর এদেরকে ঘুরিয়ে ফিরে ভোট দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে জামাতকে কেন দিবে না? জামাতকে দিবে না কারণ জামাতের মুখোশটাও কিন্তু এখন উন্মোচিত হয়ে যাচ্ছে। আপনি গত বছর 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট কিন্তু সমান নয়। যত সময় যাবে, নির্বাচন আসার আগে যত সময় যাবে, ততই কিন্তু এদের চেহারা, বিভৎসতা পরিষ্কার হয়ে যাবে। আজকে আপনি সারা বাংলাদেশের কোথাও আউল বাউল কেউ নিরাপদ না, মাজারগুলো নিরাপদ না,
এবং বিভিন্নভাবে যদি আপনি দেখেন এদের যে টেরোরিজম, এদের যে সন্ত্রাস, যেটা তারা ধামাচাপা দিয়ে রেখেছিল, এবং খুব লজিক্যালি আমি যদি বলি 80-90 দশকের পরে জামাত শিবিরের এই বিভৎসতা বর্তমান প্রজন্ম, যাদের একটা বড় অংশ বিলো 30 বছরের নিচের ভোটার, এবং এরাই কিন্তু আমাদের একটা বড় অংশ ভোটার, তারা দেখেননি, যেটা আমরা দেখে এসেছি। এদের অনেকের কাছে কিন্তু এটা ধীরে ধীরে স্পষ্ট হওয়া শুরু হবে। আপনি একজন নারীকে হেনস্থা করবে, সেই হেনস্থাকারীকে যখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে, শিবিরের নেতা সেখানে যাচ্ছে তাকে ছাড়িয়ে আনার জন্য, এবং একটু পরে তাকে গাঁদা ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এই জিনিসগুলো তো গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসগুলোকে যদি আমরা খুব মনে করি যে কেউ নজর রাখছে না, কেউ এটাকে টের পাচ্ছে না, তৌহিদি জনতা করছে। মানে কখনো তো জামায়াতে ইসলামী দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে এই কাজগুলো করে নাই, কাজেই এটা তো আপনার সন্দেহ যে তারা জামায়াতে ইসলামী। জামাতে ইসলামী তো কখনো নিজের তাদের তো দল দিয়ে আসলে তারা কোনো কিছুই করে না, তাদের সবকিছুই হয় সাধারণ জনতা, সাধারণ ছাত্র, তৌহিদি জনতা। তারপরে এখন তো ধরুন অনেকগুলা গুড়া গাড়া পলিটিক্যাল পার্টি করেছে, আজকে দেখলাম যে তাদের 3টা অঙ্গ সংগঠন মিলে একটা জোট করেছে। তো এই যে তাদের বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন আছে, একটা না কিন্তু অনেকগুলো। তো যাই করে থাকে তারা মুখোশের আড়ালে করে থাকে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল আসলে জনগণকে খুব বোকা ভাবে, জনগণ কিন্তু এত বোকা না। আরিফ জেপ্তিক, একটা যে জিনিস জায়গা থেকে আমি মানে বলেছিলাম যে ফাঁকা মাঠের প্রসঙ্গটা, দেখেন তারেক রহমান ফিরতেই পারবেন না এবং সেটা কোনোভাবে ব্যাখ্যাই করতে পারবেন না, সেটা তো আসলে একটা বিরাট সারপ্রাইজ। এবং এই অবস্থায় বিএনপি এক রকমের নেতৃত্ব শূন্য, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সে মাঠে নাই। বিএনপি আসলে কি খালেদা জিয়ার শারীরিক এই অবস্থায় তারেক রহমান সত্যি না ফিরলে কতটা উৎসাহে কতটা প্রবল বিক্রমে মাঠে নামতে পারবে, সেটা নিয়ে একটা সন্দেহ আছে। মানে লোকে ভরসা করবে কাকে? লোকের তো, ভোটারের তো অপশন কমে গেছে। ভোটারের তো আমি দেখি যে একমাত্র মাতৃভূমির কল্যাণে দাঁড়িয়ে থাকা দাঁড়িপাল্লা ছাড়া কোনো অপশন নাই, কারণ ধানের শীষে ভোট দিলে প্রধানমন্ত্রী হবেন কে? আসলে বিএনপির এই ছন্নছাড়া অবস্থা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, এবং এটা চলার কারণেই, এবং এটা যদি আমি অন্যভাবে বলি, বিএনপি যখন জামাত নির্ভর ছিল, জামাত সুকৌশলে এদেরকে 2001-এর পরবর্তীতে এই দুর্বল করেছে। এটা বুঝার মতো বুদ্ধিশুদ্ধি বিএনপির নাই। তা না হলে আপনার যদি খেয়াল থাকে যে 2013 সালে যখন যুদ্ধাপরাধীদের বিচারে সমগ্র বাংলাদেশ উত্তাল, তখনও কিন্তু এই আন্দোলনে বিএনপির যোগ দেওয়ার একটা সিরিয়াস সম্ভাবনা তৈরি হয়েছে, এবং পরবর্তীতে তারা সেটা যদি তখন করতো, আমি এখনো বিশ্বাস করি, তাহলে আওয়ামী লীগের এই শাসন এত দীর্ঘস্থায়ী হতো না। কারণ তখন মানুষের কাছে একটা অপশন থাকতো যে দুইটা, মানে মৌলবাদকে ঠেকাতে আওয়ামী লীগের বাইরেও বিএনপি একটা অপশন হতে পারে, কিন্তু তারা মৌলবাদের ঘাড়ে তখন চেপে বসেছে এবং তাদেরকে সুকৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে। এখনো তাদেরকে সেই ধরনের বুদ্ধিশুদ্ধি দেওয়া হচ্ছে। তো বিএনপি আলটিমেটলি সেই নেতৃত্ব শূন্যতার জায়গায় দীর্ঘদিন ধরে ভুগছে, এবং এই ভোগার কারণে কিন্তু তাদের নেতৃত্বে কিন্তু এই গণ অভ্যুত্থান বলুন বা আওয়ামী লীগের পতন বলুন, সেটা সম্ভব হয়নি। সেটা করার জন্য থার্ড পার্টি কিছু নতুন ফেস আনতে হয়েছে, এবং সেই নতুন ফেসের মাধ্যমে জনগণকে মাঠে নামানো হয়েছে। কারণ এটা বিএনপির ডাকে হয় না, বিএনপি এর আগেই যদি আপনি দেখেন অক্টোবরেই কিন্তু তারা একটা আন্দোলন করেছিল, সেই আন্দোলন সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই, তারা নিজেরাই আওয়ামী লীগের সাথে মারামারি করেছিল তখন। তো যার কারণে বিএনপির ওই নেতৃত্বের উপরে কিন্তু সাধারণ মানুষের আস্থা নাই। সমস্যাটা হচ্ছে, আপনি ঠিকই বলেছেন, অপশন খুবই কম, অন্যান্য রাজনৈতিক দলের উপরেও অপশন খুবই কম। বিএনপির যে অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে তাদের স্থানীয় প্রার্থীরা কিন্তু খুবই শক্ত প্রার্থী, তারা দীর্ঘদিন ধরে মাঠে আছেন, তাদের মতো করে আছেন, তাদের কর্মী বাহিনীর সাথে তারা গত 16-17 বছর ধরে যোগাযোগ রেখে তারা এক ধরনের স্ট্রাগলের মধ্য দিয়ে তৈরি হয়েছেন, যার কারণে স্থানীয়ভাবে তাদের সংগঠনের অবস্থা ভালো, এবং তারা বেশ কিছু জায়গায় ভালো প্রার্থী দিতে পেরেছেন যারা পুরনো এমপি ছিলেন, যার কারণে তাদের একটা নিজস্ব জনসম্পৃক্ততার জায়গা আছে, বা নতুন যারা এমপি পদে প্রার্থী হয়েছেন তাদের স্থানীয় প্রভাব, তাদের স্থানীয় সংগঠনের জায়গাটা খুব ভালো আছে। এবং যেহেতু স্থানীয়ভাবে আওয়ামী লীগ একেবারেই নাই, সুতরাং তাদেরকে ওইখানে চ্যালেঞ্জ করার মতো জায়গায় কেউ নাই। এখন জামাতের ইসলামের যে ঘটনাটা ঘটছে, আপনি কেন্দ্রীয়ভাবে খুব ভিজিবল দেখতে পাচ্ছেন, এবং খুব সুকৌশলে তারা করেছে। 5 আগস্টের পরে তারা ধরুন সবগুলো মিডিয়া হাউস দখল করেছে, এবং সেই মিডিয়া হাউসের মধ্যে তারা এমন সব লোকজনকে এনেছে যাদেরকে আপাত দৃষ্টিতে আপনি দেখবেন যে মনে হবে না যে এরা জামাতের লোক, বাট এরা জামাতের লোক। বিভিন্ন জায়গায় কিছু উপস্থাপিকা আপনি দেখবেন যে খুবই প্রগতিশীল দেখতে এবং কথাবার্তা, এবং মাঝে মাঝে বঙ্গবন্ধু নিয়ে কান্নাকাটিও করে, বাট
all they are recruit from জামাত। সো মিডিয়ার ওই হাইপটা তারা খুব ভালো কন্ট্রোল করতে পেরেছে। আমি এটা বলবো যে বাংলাদেশে মিডিয়া বুঝে, যদি জামাত যদি বুঝে 90 ভাগ, বাকি সব দল মিলে 10 ভাগ বুঝে না। তো এই জায়গায় তারা করেছে। কিন্তু আপনি যদি তৃণমূলে যান, তৃণমূলে তারা যথেষ্ট